আলোচনা করব প্রক্সিমিটিস করে এর ফাংশনালিটি। লাস্ট ক্লাসে আমরা কি দেখেছিলাম? লাস্ট ক্লাসে আমরা দেখেছি আ কিভাবে আ ফটো সেন্সর কাজ করে, এর ওয়ার্কিং প্রিন্সিপাল এবং এর অ্যাডভান্টেজ, এর ইউসেজ, বিভিন্ন অ্যাপ্লিকেশন গুলো আমরা দেখেছি। ফটোইলেকট্রিক সেন্সর। ফটোইলেকট্রিক সেন্সর কিভাবে কাজ করে, এর ৬ টা পার্ট আমরা দেখেছি। প্রত্যেকটা পার্ট আমরা বুঝার চেষ্টা করেছি যে ফটো সেন্সর আসলে কিভাবে কাজ করে। ওকে, সো আজকে আমরা প্রক্সিমিটি সেন্সর ইউজ করব। সেটা আরেকটা সেন্সর, আরেক রকম টাইপ সেন্সর। প্রক্সিমিটি সেন্সর ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ইউজ হয় এই প্রক্সিমিটি সেন্সর। যেহেতু প্রক্সিমিটি সেন্সর অনেক বেশি ইউজ হয় ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টে, আমাদের এখানেও এই প্রক্সিমিটি সেন্সরগুলো আছে। ওকে, আমি আপনাদেরকে যদি দেখাই, এটা একটা প্রক্সিমিটি সেন্সর। ওকে, সো এটা একটা প্রক্সিমিটি সেন্সর। বড় করে দেখাই। ওকে, সো এটা একটা প্রক্সিমিটি সেন্সর। এই সেন্সরটা কিভাবে কাজ করে সেটা আমরা এর ওয়ার্কিং প্রিন্সিপাল এভরিথিং ডিটেইল এখন আপনাদেরকে বলবো। ওকে, প্রক্সিমিটি সেন্সর নন কন্টাক্ট সেন্সর, অর্থাৎ আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম না ফটো সেন্সর ও নন কন্টাক্ট সেন্সর, অর্থাৎ কোনো অবজেক্টকে টাচ না করেই সে সেটাকে সেন্স করতে পারে। প্রক্সিমিটি সেন্সরও সেম। প্রক্সিমিটি সেন্সরের সামনে যখন কোনো একটা অবজেক্ট আসবে, কোনো একটা বস্তু আসবে, কোনো একটা প্রোডাক্ট আসবে, তখন এটাকে টাচ না করেই সে এটাকে ডিটেক্ট করতে পারে। এই সেন্সর হেডের সামনে একটা ফিল্ড তৈরি হয়। ওকে, সো একটা ফিল্ড তৈরি হয়। এই ফিল্ডের মধ্যে যখন কোনো একটা বস্তু চলে আসে, তখন এই তখন ধরেন এটা একটা মেটাল সেন্সর। মেটাল মধ্যে যখন আমি এটাতে পাওয়ার দিব, সেন্সরে পাওয়ার দিব, তখন কি হবে? পাওয়ার দিব তখন হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সো ওই ফিল্ডের মধ্যে যখন কোনো বস্তু চলে আসবে, মেটালিক বস্তু বিশেষ করে, তখন সে ডিটেকশন দিবে, বুঝবে যে না, এখন কোনো একটা অবজেক্ট এসেছে সেন্সরের সামনে। এভাবে সে ডিটেক্ট করে। বিভিন্ন রকম টেকনোলজি ব্যবহার করে প্রক্সিমিটি সেন্সর তৈরি করা হয়, যেমন সাউন্ড হইতে পারে। সাউন্ড সে আল্ট্রাসাউন্ড সামনে জেনারেট করে। ওই সাউন্ডের মধ্যে যখন কোনো একটা বস্তু আসবে, সাউন্ড ওয়েভ বাধাপ্রাপ্ত হবে, তখন এর যে সেন্সিং সার্কিট সেটা বুঝতে পারবে কোনো একটা বস্তু এসেছে। যেমন লাইট হইতে পারে, লাইট ফেলে, লাইট, ওই লাইট এরিয়াতে কোনো বস্তু আসলে সে ডিটেক্ট করে। ইনফ্রারেড হইতে পারে, ইনফ্রারেড একরকম লাইট, ওকে, যেটা আমরা দেখতে পাই না। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হইতে পারে, এর ভেতরে কয়েল থাকে। একটা কয়েলে ভোল্টেজ দিলে কি হয়, একটা সার্টেন এরিয়া জুড়ে সামনে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সো ওই ফিল্ডের মধ্যে যখন কোনো মেটালিক অবজেক্ট আসবে, তখন সে ডিটেক্ট করে। এভাবে বিভিন্ন রকম টেকনোলজি ব্যবহার করে আমরা এই প্রক্সিমিটি সেন্সরগুলা পাই। এই বিভিন্ন টেকনোলজির এই সেন্সরগুলা আসলে তৈরি করা হয় কি কারণে? অবজেক্টের প্রকৃতির উপর, নেচারের উপর ডিপেন্ড করে যে আসলে কি টাইপ অবজেক্ট সেটা। ওকে, সো ওই টাইপের অবজেক্টের জন্য আমাকে পারফেক্টলি সেন্সর সিলেকশন করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরও আমরা আজকে দেখব কি টাইপ প্রক্সিমিটি সেন্সর পাওয়া যায় এবং এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। একে প্রক্সিমিটি সুইচও বলে। আমি যদি অ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করি, এর অনেক রকম অ্যাডভান্টেজ আছে। কোন ক্ষেত্রে আমরা এই প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করতে পারি? যেমন ওয়েদার যদি অয়েলি হয়, কোনো অয়েলের ফ্যাক্টরিতে কি হয়? নরমালি অয়েল উড়তে থাকে বাতাসে, এয়ারের মধ্যে অয়েল পাওয়া যায়। যারা দীর্ঘক্ষণ অয়েল ফ্যাক্টরিতে কাজ করেন, দেখবেন যে হাত পা তেল চটচটে হয়ে যায়। ওকে, ডাস্ট এরিয়াতে, ময়দার মিল, সিমেন্ট ফ্যাক্টরি, ওইসব জায়গায় হচ্ছে যেখানে ডাস্ট প্রচুর তৈরি হয়, সো ওখানে হচ্ছে আমরা এই প্রক্সিমিটি সেন্সর ইউজ করতে পারি। ওর্স কন্ডিশনে, এই ওয়েদার কন্ডিশনে এই সেন্সরগুলো খুব ভালো কাজ করে। আমরা যদি ফটো সেন্সর ইউজ করতাম তাহলে কি হইতো? ধরেন ফটো সেন্সরের সামনে অয়েল জমতে অয়েল ফ্যাক্টরিতে অয়েল জমতে একটা লেয়ার পড়ে যেত। তো একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে দেখা যেত যে লেয়ারের কারণে ফটো সেন্সর সবসময়
অন হয়ে থাকতো, অর্থাৎ সে বুঝে নিত যে তার সামনে কোনো একটা অবজেক্ট এসে বসে আছে, যদিও তার সামনে কোনো অবজেক্ট নাই। এটা হচ্ছে একটা অয়েলের লেয়ার। ওকে, তো জমতে কি হবে, এর সামনে একটা লেয়ার পড়বে, ফলে একটা সে সবসময় ধরে নেবে যে তার সামনে বস্তু আছে। সো ওইসব ক্ষেত্রে ওয়েল এবং ডাস্টি এরিয়াতে আপনি ফটো সেন্সর ভালো পারফরমেন্স করে না, সেখানে আপনি প্রক্সিমিটি সেন্সর ইউজ করতে পারেন। এটা সিম্পল, ইজি, খুবই সিম্পল এবং ইজিলি ইনস্টল করা যায়। এর আউটপুট ডিটেকশন, ওয়্যারিং খুব ইজি। যে কোনো রকম অবজেক্ট সে টাচ না করেই সে এটাকে ডিটেক্ট করতে পারে। এটা সস্তা কম্পেয়ার টু ফটো সেন্সর। ফটো সেন্সরের তুলনায় এটি বেশ সস্তা। আচ্ছা, এখন আমরা এর কিছু ইন্ডাস্ট্রি, গাড়ির ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম মেটালিক পার্ট গুলো বেশি থাকে, তাই না? সো ওই মেটালিক পার্ট ডিটেক্ট করার জন্য এই প্রক্সিমিটি সেন্সর গুলো ব্যবহার করা হয়। মেশিন টুল ইন্ডাস্ট্রি, যেখানে মেশিন টুল থাকে, মেশিন টুল তৈরি করা হয়। ফুড প্রসেসিং, আমি ফুড প্রসেসিং এ দীর্ঘদিন কাজ করেছি, তো আমি এই সেন্সর গুলা অনেক বেশি ইউজ করেছি, প্রক্সিমিটি সেন্সর গুলা। অ্যাসেম্বলি লাইন, বিভিন্ন প্রোডাক্টের অ্যাসেম্বলি লাইনে ব্যবহার করা যেতে পারে। ট্রাক, এগ্রিকালচারাল মেশিন, ওই মেশিনগুলোতে যত ধরনের সেন্সর গুলা দেখবেন ম্যাক্সিমামই হচ্ছে এই প্রক্সিমিটি সেন্সর। সেলফ ড্রাইভিং কার, যেমন টেসলা, অটোনোমাস যে কারগুলা, ওই কারগুলাতে কি হয়, ধরেন ড্রাইভারলেস কার, তাই না? সো ড্রাইভারলেস কার, সো ওই কারগুলাতে কি হয়, যেহেতু ড্রাইভারলেস, তাকে এর মধ্যে অনেক রকম সেন্সর থাকে, লাইডার টেকনোলজির সেন্সর থাকে, সো বিভিন্ন রকম প্রক্সিমিটি সেন্সর থাকে। সো ওখানে দেখা যায় যে একটা গাড়ি অটোনোমাস ড্রাইভারলেস চলতেছে, এর ডান পাশে কত ডিস্টেন্সে গাড়ি আছে, বাম পাশে কত ডিস্টেন্সে গাড়ি আছে, সামনে কত ডিস্টেন্সে গাড়ি আছে, পেছনে কত ডিস্টেন্সে গাড়ি আছে। সো এই ডিস্টেন্স গুলা, কোনো কিছু সামনে চলে আসছে কিনা, এই জিনিসগুলা আমরা এই প্রক্সিমিটি সেন্সর, বিভিন্ন টাইপ প্রক্সিমিটি সেন্সর আছে, সো এই সেন্সরগুলো ইউজ করে আমরা গাড়িকে আরো বেশি সেফলি, সেলফ ড্রাইভিং কারগুলোকে সেফলি আরো পরিচালনা করা হয়। সো এই পারপাসে ব্যবহার করা হয়। আবার ধরেন বিভিন্ন গাড়ি দেখবেন যে বিভিন্ন পিছনের দিকে 3টা 4টা যে আধুনিক গাড়ি, হাইব্রিড গাড়িগুলা দেখবেন যে পেছনের দিকে হচ্ছে ইয়া থাকে, সেন্সর, প্রক্সিমিটি সেন্সর গুলা থাকে, পার্কিং সেন্সর। যখন গাড়ি পেছনের দিকে যাবে, অটোমেটিক্যালি সে সিগন্যাল দিবে যে কোনো একটা বাউন্ডারি লাইন থেকে গাড়ির পেছনে বাম্পারটা কত দূরত্বে আছে, ঠিক আছে? সো এই জিনিসগুলা আমরা এই প্রক্সিমিটি সেন্সরের মাধ্যমে ফিডব্যাকটা পাই। সো এই সেন্সরগুলা গাড়িতেও প্রচুর ইউজ হয়। ওকে, এখন আমরা যদি টাইপ দেখি, স্পেসিফিক অ্যাপ্লিকেশন এনভায়রনমেন্ট উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম প্রক্সিমিটি সেন্সর পাওয়া যায়। কোন অ্যাপ্লিকেশনে আমি ব্যবহার করছি এবং কোন এনভায়রনমেন্ট, আমি আগেই বলেছি যে অয়েলি, ডাস্ট এনভায়রনমেন্টে আপনার ইউজ করতে পারেন। সো কোন টাইপ স্পেসিফিক অ্যাপ্লিকেশন, কোন অ্যাপ্লিকেশনে আমি সেটা ব্যবহার করব এবং এনভায়রনমেন্টের উপর ভিত্তি করে বিভিন্ন রকম সেন্সর পাওয়া যায়। যেমন ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর, আই থিংক সো এটার সাথে আপনারা সবাই পরিচিত। এখানে একটা সেন্সর আমি আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে একটা ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর। নরমালি এটাকে আমরা বলে এই নামে পরিচিত। ওকে, আচ্ছা, ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর অনলি কি করে, সে মেটাল অবজেক্ট ডিটেক্ট করে। এই সেন্সরগুলো শুধুমাত্র মেটাল অবজেক্ট ডিটেক্ট করে, অন্য কোনো অবজেক্ট সে ডিটেক্ট করতে পারে না। আচ্ছা, এটা কোন টেকনোলজি ব্যবহার করে এই সেন্সরটা তৈরি করা হয়েছে, আসলে অবজেক্ট ডিটেক্ট করে শুধুমাত্র মেটালিক অবজেক্ট। এই সেন্সরের ভেতরে, সেন্সর হেডের সামনে একটা কয়েল থাকে। এই কয়েল যখন আমি এতে পাওয়ার দিব তখন কি হবে, পাওয়ার দিলে এই সেন্সরটার কয়েলে পাওয়ার যাবে, ফলে সে এই সেন্সর হেডের সামনে একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের শক্তি আসলে কতটুকু, এটা আসলে কয়েলের শক্তির উপর ডিপেন্ড করে, সেন্সরের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। সো কতটুকু এরিয়া জুড়ে সামনে সে এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, যদিও এটা খুব অল্প ডিস্টেন্স, খুব বেশি ডিস্টেন্স না। সো ওই ডিস্টেন্সের মধ্যে যখন কোনো মেটালিক অবজেক্ট ঢুকে পড়ে,
তখন আমরা একটা ডিটেকশন পাই এই সেন্সর থেকে। অর্থাৎ এই সেন্সরের ভেতরে যে সেন্সিং সার্কিট আছে সেটা কি করে, সেটাকে আউটপুট হিসেবে আউটপুট হিসেবে চিহ্নিত করে যে কোনো একটা আউটপুট, মানে কোনো একটা অবজেক্ট সে এসেছে, সো সে একটা আউটপুট সিগন্যাল দিয়ে দেয়। ঠিক আছে? এবং অবশ্যই সেটা মেটালিক অবজেক্ট হইতে হবে। মেটালিক অবজেক্ট ছাড়া কিন্তু অন্য কোনো অবজেক্ট ঢুকলে সে কিন্তু ডিটেক্ট করতে পারে না। কি জন্য পারবে না সেটা আমরা দেখব এখন। কেন মেটালিক অবজেক্ট ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর ডিটেক্ট করে, সো এগুলো আমরা দেখব। আচ্ছা, এখন আমরা এর রেঞ্জ যদি চিন্তা করি, রেঞ্জ হচ্ছে 4 থেকে 40 মিলিমিটার পর্যন্ত। 4 থেকে শুরু 40 মিলিমিটার পর্যন্ত। ওকে, সো এই সেন্সরের ম্যাক্সিমাম হচ্ছে সেন্সিং ডিসটেন্স। এখন এই সেন্সিং ডিসটেন্সটা ভেরিয়েবল কেন, 4 থেকে 40 কেন? এটা আসলে সেন্সরের কোয়ালিটির উপর ডিপেন্ড করে, সেন্সরের দামের উপর নির্ভর করে। যত ভালো কোয়ালিটির সেন্সর হবে, সো এর ডিসটেন্সটা একটু বেশি হবে। আপনি যদি একটু দূর থেকে কোনো কিছু মেজারমেন্ট করতে চান, তাহলে আপনাকে ভালো কোয়ালিটির এই সেন্সরগুলা সিলেক্ট করতে হবে। অবশ্যই আপনি যখন সেন্সর সিলেক্ট করবেন, তখন অবশ্যই আপনি করে নিবেন, ম্যানুয়াল চেক করে নিবেন যে এটা আসলে রেঞ্জ কত। আরেক রকম টাইপ আছে যেটা হচ্ছে ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর। এই সেন্সরটাও অনেক বেশি ইউজ হয়। এটা মেটালিক এবং নন মেটালিক উভয়ই, সব রকম অবজেক্টই সে ডিটেক্ট করতে পারে। আমরা ইন্ডাকটিভের ক্ষেত্রে, ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সরের ক্ষেত্রে দেখলাম যে সে শুধুমাত্র মেটালিক অবজেক্ট ডিটেক্ট করে, যাকে আমরা মেটাল সেন্সরও বলি। আর ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর যেটা, এটা ওয়াইড রেঞ্জ। এটা মেটালিকও, যে অবজেক্টগুলা, যে বস্তুগুলা সাধারণত চার্জ বহন করে, পৃথিবীতে আমরা জানি মোরলেস সব রকম বস্তুই চার্জ বহন করে, তরল হোক, সেটা কঠিন হোক, সব রকম বস্তুই মোটামুটি চার্জ বহন করে। অল্প বিস্তর, কোথাও কম কোথাও বেশি ইলেকট্রন ফ্লো হয়, তাই না? ইলেকট্রন থাকে প্রত্যেক কিছুর মধ্যে, আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে। ঠিক আছে? আচ্ছা, সো এই যে বস্তুগুলা চার্জ বহন করে, ওই বস্তুগুলা সাধারণত এই ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সরের মাধ্যমে ডিটেক্ট করা যায়। তার মানে দুনিয়ার সব রকম বস্তুই ক্যাপাসিটি, মোটামুটি সব রকম বস্তুই ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সর ডিটেক্ট করতে পারে। ওকে, সো যদি আপনি এসে বলেন যে আমার গায়ে বডিতে চার্জ নাই, ইলেকট্রন নাই, তাইলে আপনাকে এই সেন্সর ডিটেক্ট করতে পারবে না। ওকে, বাট অবশ্যই আছে এবং অবশ্যই করবে। এর ভেতরে ক্যাপাসিটিভ নাম শুনে বুঝতে পারছেন যে সামথিং, এটা ক্যাপাসিটরের মতো কাজ করে। এর মধ্যে ক্যাপাসিটি প্লেট থাকে। ক্যাপাসিটর আসলে কিভাবে কাজ করে আই থিংক সো আপনারা জানেন। এর ক্যাপাসিটরের ভেতরে দুইটা প্লেট থাকে, এর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি হয়। এই দুইটা প্লেট, এই প্লেটের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, এই ধর্ম ব্যবহার করেই আসলে ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সর তৈরি করা হয়েছে। এর মধ্যে যে ক্যাপাসিটেন্স তৈরি হয়, ধরেন দুইটা প্লেট থাকবে, এতে যদি আপনি পাওয়ার দেন, তাহলে এর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি হয়। ঠিক আছে? তো এর মধ্যে যে ক্যাপাসিটেন্স তৈরি হয়, এই ক্যাপাসিটেন্সটা কতটুকু হবে, যে এই সেন্সর কিন্তু আসলে ক্যাপাসিটেন্স তৈরি করে, এর মধ্যে ক্যাপাসিটেন্সটা আসলে কতটুকু তৈরি হবে, এটা আসলে কিসের উপর ডিপেন্ড করবে? এই ডিপেন্ড করে আসলে সেন্সর থেকে অবজেক্টটা কত বড় সাইজ, যত বড় সাইজ তত বেশি এর মধ্যে চার্জ থাকবে। সো এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে ক্যাপাসিটেন্সটা আপ ডাউন করে। ক্যাপাসিটেন্সটা আসলে ফিক্সড না, কি পরিমাণ ক্যাপাসিটেন্স তৈরি হবে এটা নির্ভর করে বস্তুটা সেন্সর থেকে কতটুকু ডিস্টেন্সে আছে, দূরত্বে আছে, এবং এই বস্তুর সাইজ আসলে কত বড়। ঠিক আছে? সো এটার উপর ডিপেন্ড করে ক্যাপাসিটেন্স চেঞ্জ হয়। ঠিক আছে? আচ্ছা, সো এখন এই ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সর কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। উড, মেটাল অবজেক্ট, ম্যাক্সিমাম অনেক রকম ডিভাইসই সে করতে পারে। ওকে, এর রেঞ্জ কত? এর রেঞ্জ হচ্ছে 3 থেকে 60 মিলিমিটার পর্যন্ত। ওইটার ক্ষেত্রে দেখছিলাম না কত, ইন্ডাকটিভের ক্ষেত্রে দেখছিলাম 4 থেকে 40 মিলিমিটার পর্যন্ত, বাট ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সরের সেন্সিং রেঞ্জ হচ্ছে 3 থেকে 60 মিলিমিটার মধ্যে। এর মধ্যে কোনো একটা অবজেক্ট চলে আসলে সে ডিটেক্ট করে ফেলে। ওকে,
আচ্ছা, এখন আমরা ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেটা হচ্ছে মেটাল সেন্সর। ঠিক আছে, সো এরকম একটা সেন্সর আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা মেটাল সেন্সর, ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর। আচ্ছা, ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সরের যদি আমরা ব্যবচ্ছেদ করি, এটা আসলে কিভাবে কাজ করে, এর ওয়ার্কিং প্রিন্সিপালটা যদি বোঝার চেষ্টা করি, এটা কমনলি ইউজ হয়। এটার সাথে আই থিংক সো আপনারা মোটামুটি সবাই পরিচিত, যারা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে অলরেডি কাজ করছেন জানেন যে এটা আসলে কিভাবে কাজ করে। এবং এটার অনেক ব্যবহার দেখেছেন, তাই না? সো এটা অনেক হাই রিলায়েবিলিটি অনেক হাই। সো আপনি ওইসব জায়গায় যেখানে রিলায়েবিলিটি অনেক বেশি দরকার, ওইসব পারপাসে আপনারা এটা ব্যবহার করতে পারেন। ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টে যেহেতু রিলায়েবল সিস্টেম দরকার, ডিভাইস বেশি দরকার হয়, কারণ সবসময় গরম থাকে, অনেক ক্ষেত্রে কেমিক্যাল থাকে, অনেক ক্ষেত্রে ডাস্ট, অয়েল, অনেক কিছু থাকে। সো ওইসব ক্ষেত্রে রিলায়েবল আউটপুট যাতে আমি কন্টিনিউয়াসলি পাই, সেই জন্য ওইসব অ্যাপ্লিকেশনে আমরা এই সেন্সরটা ব্যবহার করতে পারি। যেমন ওকে, সো এই জন্য এর রিলায়েবিলিটি অনেক হাই। ইন্ডাস্ট্রি দরজা এটি ব্যবহার করতে পারেন। দরজা খুললে লাগাইলে এটা অন অফ হবে, বিশেষ করে মেটালিক দরজা, বিশেষ করে অ্যালুমিনিয়ামের কোনো দরজায় আপনি এটা লাগাতে পারেন। খুব সুন্দর ভাবে এটা ডোর সেন্স করে, ডোর ওপেন ক্লোজ হয়। এটা এর মাধ্যমে এয়ার কার্টেন যেগুলো আছে এগুলো অটোমেট করে দেওয়া যায়। যেটা আমি প্রথম দেখেছিলাম আকিজ ফুড এন্ড বেভারেজে 2012 সালের দিকে, দরজার মধ্যে এই সেন্সরগুলা ইয়া করা ছিল, লাগানো ছিল, ওদের যে অ্যালুমিনিয়ামের দরজাগুলা আকিজ ফ্যাক্টরিতে। সো ওখানে যখন কোনো একটা দরজা ওপেন ক্লোজ হইতো, তো এর মধ্যে যে এয়ার কার্টেনটা অটোমেশন করা এই সেন্সরের মাধ্যমে করা। দরজা খুললে এয়ার কার্টেন অন হয়ে যেত, দরজা লাগাইলে এয়ার কার্টেন অফ হয়ে যেত। আচ্ছা, এখন একটা ম্যাগনেটিক ফিল্ডের কিছু চিত্র দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই সেন্সরের সামনে, সেন্সর হেডের সামনে একটা কয়েল থাকে ভেতরে। আসলে এটার ভেতরের অংশটা দেখানো হচ্ছে এখানে। ভেতরে একটা কয়েল পেঁচানো থাকে। ওকে, সো একটা কয়েল ফ্যারাড কোরের চারদিকে কোর থাকে, আপনারা জানেন যে কোরের চতুর্দিকে কয়েল পেঁচানো থাকে। এই সেন্সিং হেডের ঠিক সামনের দিকে অংশটাতে। ঠিক আছে, যখন এতে ভোল্টেজ দেওয়া হয়, এখানে একটা হাই ফ্রিকোয়েন্সি অসিলেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ঠিক আছে, এখানে অসিলেটর থাকে। সো এখানে হাই ফ্রিকোয়েন্সি অসিলেটিং ম্যাগনেটিক ফিল্ড। সো এই ফিল্ডটা সবসময় অসিলেটিং। ঠিক আছে, সো এই ফিল্ড, একটা ফিল্ড তৈরি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি পাওয়ার দেওয়ার ফলে একটা অসিলেটিং ম্যাগনেটিক ফিল্ড, হাই ফ্রিকোয়েন্সি অসিলেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। ঠিক আছে, সো এই ম্যাগনেটিক ফিল্ড এরিয়াটা সেন্সর সামনে থেকে একটু ডিস্টেন্সে আছে, তাই না? সো এইটুক এরিয়ার সামনেও সে এই ফিল্ডটা পায়। ঠিক আছে, এই কয়েলের সামনে। ঠিক আছে, আচ্ছা, যখন কোনো একটা মেটাল অবজেক্ট এই সেন্সিং ফিল্ডের মধ্যে চলে আসবে, এই ফিল্ড, এখানে ফিল্ড আছে না, সো এই ফিল্ডের মধ্যে যখন একটা মেটাল অবজেক্ট চলে আসবে, আমরা যদি এই চিত্রটাতে দেখি, এখানে দেখেন যে এখানে একটা কয়েল আছে না, কয়েল আছে, কয়েল পেঁচানো আছে। কয়েলটা কি করে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। সো এই ফিল্ডের মধ্যে যদি কোনো একটা, এই যে দেখেন স্কোয়ার শেপের একটা পাত, মেটালিক পাত চলে আসছে, মেটালিক অবজেক্ট চলে আসছে, তাইলে কি হয়, ওই মেটালিক অবজেক্টটা যখন আসে তখন ইডি কারেন্ট তৈরি হয়। ইডি কারেন্ট কি আপনারা জানেন, আই থিঙ্ক সো, এডি কারেন্ট কি? তো যখন কোনো একটা মেটালিক বস্তু কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করবে, তখন এর সারফেস এরিয়া দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়। সারফেস এরিয়া দিয়ে মাঝে মাঝে দেখবেন যে কোনো কিছুতে হাত দিলে মেটালিক ঝিঁঝিং করে, তাই না? সো মনে হয় যে ইলেকট্রিক ছোট ছোট শক খাওয়ার মতো। সো এটা আসলে ইডি কারেন্ট। এটা হচ্ছে এর সারফেস দিয়ে এই ম্যাগনেটিক ফিল্ডে আসার কারণে এর সারফেস দিয়ে এক ধরনের কারেন্ট প্রবাহিত হয়। ঠিক আছে, সো এটা হচ্ছে ইডি কারেন্ট। এর ইডি কারেন্ট যেটা দেখতে পাচ্ছেন, এর এরোটা হচ্ছে উপরের দিকে, এই কারেন্টের ডিরেকশন হচ্ছে উপরের দিকে। আর এখানে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, এই ফিল্ডের ডিরেকশন হচ্ছে নিচের দিকে। এই যে দেখেন, এটার ফিল্ডের এই এরোটা নিচের দিকে, উপরের দিকে, তাই না? উল্টা, এটা যেদিকে, এটা তার বিপরীত দিকে। এই এডি কারেন্টটা আসলে ট্রান্সফরমারের ন্যায় আচরণ করে। ট্রান্সফরমারের ন্যায় আচরণ করে।
কিভাবে ধরেন এখানে ট্রান্সফরমার কি হয়, প্রাইমারি থেকে সেকেন্ডারিতে এনার্জি ট্রান্সফার করে, তাই না, ইলেকট্রিসিটি ট্রান্সফার করে, মাঝখানে গ্যাপ থাকে স্টেপ আপ বা স্টেপ ডাউনের ক্ষেত্রে। এখানেও সেম ঘটনা ঘটছে। এখানে যখন কোনো একটা পাথ চলে আসছে ফিল্ডের মধ্যে, সেও উপর দিয়ে সার্ফেস দিয়ে কারেন্ট প্রবাহিত করে। ঠিক আছে, সেটা আসলে আহ, যে মেইন যে কয়েলটা আছে, যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করে, এটাকে আসলে দুর্বল করে দেয়। কারণ কি, এর ডিরেকশন দেখেন ঠিক যে ম্যাগনেটিক ফিল্ডটা কয়েল তৈরি করছে সেন্সরের হেডের সামনে, সো এটা নিচের দিকে, তাই না, সো নিচের দিকে। ঠিক আছে, আর ইডি কারেন্টটা উপরের দিকে। সো তাহলে একটা আরেকটাকে অপোজ করলে কি হবে, যদিও এডি কারেন্টের কম, অনেক কম, এনার্জি অনেক কম, বাট অপোজ করে এই যে মেইন কয়েলের যে পাওয়ারফুল যে কয়েলের যে ফিল্ড ছিল, এটাকে কিন্তু একটু দুর্বল করে দেয়। ঠিক আছে, এই এডি কারেন্টটা, এই মেটাল অবজেক্ট আসলে এডি কারেন্ট তৈরি হয়। এটা মেইন কয়েলের যে ইয়েটা আছে, ফিল্ডটা আছে, মেইন কয়েলের যে ফিল্ড যেটা তৈরি করেছিল, সেটাকে সে দুর্বল করে দেয়। হুম, এনার্জিটাকে সে কমিয়ে দেয়। এর মধ্যে যে মনিটরিং ভেতরে যে সার্কিট থাকে, ইন্টারনাল যে সার্কিটরি থাকে, সো ওই সার্কিটরি সে কি করে, এখানে একটা যে অসিলেশন ড্রপ হয়, মানে অসিলেশন ড্রপ হবে না, এটাই তো একটা অসিলেশন, মানে একটা ফিল্ডই তো মানে ফিল্ডটা তো ফিক্সড না, এটা তো সবসময় তৈরি হচ্ছে, পজিটিভ নেগেটিভ দিক আছে, তাই না। সো এটা কি করে, কন্টিনিউয়াসলি যেহেতু অসিলেশন দিচ্ছে, সো এর অসিলেশন ড্রপ হয়, এর এনার্জিটা ড্রপ হয়, ভেতরে যে সার্কিট, এর এনার্জি কমে গিয়েছে, এর ম্যাগনেটিক ফিল্ড কমে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। সো ইয়েস, সো এটা হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডটাকে সে দুর্বল ম্যাগনেটিক ফিল্ডটাকে এই সার্কিট বুঝতে পারে, ধরে ফেলতে পারে। ঠিক আছে, এভাবে সে ডিটেকশন দেয়। তখন সে একটা আউটপুট সার্কিটে সে বলে দেয় যে তুমি একটা 24 ভোল্ট দিয়ে দাও, অর্থাৎ এই সেন্সরের সামনে কোনো মেটালিক বস্তু এসেছে। ঠিক আছে, সো এই প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর তৈরি করা হয়। এখন আমরা যদি এর ইয়েটা দেখি, আউটপুট থ্রি ওয়্যার সিস্টেম, এটা একটা থ্রি ওয়্যার আউটপুট সিস্টেম। এখানে এটা ট্রানজিস্টর আউটপুট দেয়, একটা হচ্ছে পিএনপি, একটা হচ্ছে এনপিএন টাইপ। ওকে, সো দুই রকম সেন্সরই পাওয়া যায়, একটা পজিটিভ আউটপুট দেয় পিএনপিটা, আর একটা নেগেটিভ আউটপুট দেয় এনপিএনটা। একে থ্রি ওয়্যার ডিসি মডেলও বলে। 1 নাম্বার এবং 3 নাম্বার পিনে ব্রাউন এবং ব্লুতে আমরা 24 ভোল্ট দিই, ব্রাউনে পজিটিভ 24 ভোল্ট এবং ব্লু ওয়্যারে 0 ভোল্ট। ঠিক আছে, আমি দেই, দিলে কি হবে, যখন সেন্সর হেডের সামনে কোনো বস্তু আসবে প্রক্সিমিটি সেন্সরে, তখন সে কি করবে, আউটপুট ব্ল্যাক ওয়্যার দিয়ে সে পাঠাই দিবে, আউটপুটটা পাঠাই দিবে। সো এখানে ব্ল্যাক ওয়্যার দিয়ে 24 ভোল্ট পাওয়া যায়, পজিটিভ 24 ভোল্ট পাওয়া যায়, যেটা হচ্ছে পিএনপির ক্ষেত্রে। ঠিক আছে, যদি এনপিএন সেন্সর হইতো তাহলে এই ব্ল্যাক ওয়্যার দিয়ে নেগেটিভ ভোল্টেজ পাওয়া যেত। এনপিএন সেন্সরের ক্ষেত্রে যখন কোনো একটা অবজেক্ট ডিটেক্ট করবে, এই মাঝখানের ওয়্যার দিয়ে নেগেটিভ ভোল্টেজ পাওয়া যায়। ওকে, পিএনপি সেন্সরের ক্ষেত্রে যখন কোনো একটা অবজেক্ট সে ডিটেক্ট করবে, তখন কি হবে, পজিটিভ আউটপুট, এই ব্ল্যাক ওয়্যার যেটা আউটপুট ওয়্যার, ওই ওয়্যারের মধ্যে আপনি মাল্টিমিটার দিয়ে চেক করলে পজিটিভ 24 ভোল্ট পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে ডিসি থ্রি ওয়্যার মডেল। আবার টু ওয়্যারও আছে, টু ওয়্যারেরও অনেক সেন্সর আছে, টু ওয়্যার মডেল। সো টু ওয়্যার মডেল আসলে কিভাবে কাজ করে, এটা আসলে দেখে যে আউটপুট হাই, মানে কোনো একটা আউটপুট, ইট ইন্ডিকেটস ওয়েদার আউটপুট উইল বি হাই অর লো হোয়েন ডিটেক্টস অবজেক্ট। লো সে দিবে। ঠিক আছে, আচ্ছা, এটা এনও এবং এনসি সুইচের মতো কাজ, এনও এনসি সুইচের মতো কাজ করে। সিগন্যাল হাই পাওয়া যায় যখন কি কোনো একটা অবজেক্ট সে ডিটেক্ট করবে, কোনো একটা অবজেক্ট যখন সে ডিটেক্ট করবে, সিগন্যাল হাই পাওয়া যায়। ঠিক আছে, আর লো থাকবে কখন, যখন কোনো সিগন্যাল, মানে কোনো একটা অবজেক্ট পাবে না, কোনো অবজেক্ট যখন এই সেন্সর সামনে থাকবে না, তখন সে লো দিয়ে রাখে, লো পাওয়া যায়। ঠিক আছে, এনো 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 মানে কি, যখন কোনো একটা অবজেক্ট আসে তখন এই এনো কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে হাই সিগন্যাল পায়। ঠিক আছে,
ওকে, আর যেহেতু কোনো অবজেক্ট আসে নাই তার মানে এনওটা এনই থেকে যায়, তার মানে এখান দিয়ে লো মানে কোনো অবজেক্ট মানে লো ডিটেক্ট করে কোনো অবজেক্ট যখন না থাকে। ঠিক আছে? আচ্ছা, এনসির ক্ষেত্রে ঠিক উল্টা। এনসির ক্ষেত্রে সবসময় কোনো অবজেক্ট যখন সে ডিটেক্ট করবে সে লো দেয়, বাট সবসময় সে হাই পেয়ে থাকে। কারণ কি, ধরেন এনসি দিয়ে সবসময় ভোল্টেজ পাস হয়ে যায়, তাই না? যেহেতু ক্লোজ সার্কিট, এনসি দিয়ে ভোল্টেজ পাস হয়ে যায়, সবসময় ভোল্টেজ পেয়ে থাকে। যখন কোনো একটা যদিও কোনো অবজেক্ট নেয়, যখন কোনো অবজেক্ট ডিটেক্ট করবে তখন সে ভোল্টেজটা কাট করে দিবে, অর্থাৎ লো পাবে। ঠিক আছে? আদারওয়াইজ সবসময় হাই থাকবে। যদি কোনো অবজেক্ট সে ডিটেক্ট না করে, সবসময় ওই পিনে হাই পেয়ে থাকবে, 24 ভোল্ট পেয়ে থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে এনও এনসি। আচ্ছা, আমরা যদি একটা এক্সাম্পল দেখি এনও সুইচ এবং এনসি সুইচের। সেন্সরের সামনে যখন কোনো বস্তু আসবে সে কি করবে, সে তার এই এনও সুইচটা ক্লোজ হবে, ফলে এদিকে পাওয়ার ফ্লো হবে। ঠিক আছে? এটার এক প্রান্তে 0 ভোল্ট আছে, আর এক প্রান্তে আমরা একটা লোড লাগাবো, লোডের অপর প্রান্ত আমরা দেখবো যে আমরা মাউসটা যদি নিয়ে যাই সেন্সর হেডের সামনে, তখন দেখবো যে লাইটটা জ্বলতেছে। ঠিক আছে? অর্থাৎ এর এনও সুইচটা, ইন্টারনাল এনও সুইচটা তখন কি হয়, ক্লোজ হয়, ক্লোজ হইলে লাইটটা জ্বলে। ঠিক আছে? এটা হচ্ছে টু ওয়্যার মডেল, টু ওয়্যার এই ওয়্যার গুলো থাকে। সো এটা হচ্ছে টাইপ অ্যাকচুয়ালি টু ওয়্যার, থ্রি ওয়্যার। ওকে, এই যে দেখেন সেন্সরের সামনে যখন আমি মাউসটা ধরে রাখছি বা একটা অবজেক্ট ধরেন, একটা মেটালিক অবজেক্ট, তখন সে আউটপুটটা এনসি সুইচ কিভাবে ঠিক উল্টা। এনসি সুইচ অর্থাৎ সবসময় জ্বলে থাকবে, যখন কোনো একটা সেন্সরের সামনে কোনো একটা মেটালিক অবজেক্ট যাবে তখন সে সেটাকে অফ করে দিবে। ঠিক আছে? এই যে দেখেন, আমরা যদি সেকেন্ডের ক্ষেত্রে, নিচেরটার ক্ষেত্রে যদি দেখি, যখন কোনো একটা অবজেক্ট মাউসটা যখন কাছাকাছি নেওয়া হচ্ছে তখন লাইটটা অফ হয়ে যাচ্ছে, অর্থাৎ এনসি সুইচটা ওপেন হয়ে যায়। তখন যখন সেন্সরের সামনে কোনো একটা বস্তু যাবে তখন এই এনসি সুইচটা ওপেন হয়ে যাবে, ফলে লাইটটা অফ হয়ে যাবে। 24 ভোল্ট সাপ্লাই দিতে হয় এখানে, 24 ভোল্ট সাপ্লাই দিবেন এবং কোন ওয়েতে দিবেন এখানে কানেকশনটা দেখানো হয়েছে। একটাতে আপনি নেগেটিভ ভোল্টেজ দিবেন, আরেকটাতে আপনি 24 ভোল্টের এক প্রান্ত লোডে দিবেন, অপর প্রান্ত ওই এই ব্রাউন ওয়্যারে কানেক্ট করে দিবেন। ঠিক আছে? নেগেটিভ ভোল্টেজটা এখানে দিবেন, পজিটিভ ভোল্টেজটা লোডে দিবেন এক প্রান্ত, আবার লোডের অপর প্রান্ত আপনি এই ব্রাউন ওয়্যারে দিয়ে দিবেন। ঠিক আছে? তখন ভেতরে শুধুমাত্র সুইচ একটা আছে, সুইচটা অন অফ হয়। ওকে, এখন আমরা ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সরে আসি। ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সর যদিও পরিচিতিটা আমরা একটু আগে দেখেছি, এটা আসলে কিভাবে কাজ করে আমরা দেখব। এটা ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সর অবজেক্ট চেঞ্জেস ডিটেক্ট ক্যাপাসিটেন্স, চেঞ্জেস অফ ক্যাপাসিটেন্স, অর্থাৎ এই সেন্সরটা কিভাবে ডিটেকশন করে। এটা আসলে ক্যাপাসিটেন্স এর মধ্যে যে ক্যাপাসিটর প্লেটের মধ্যে যে ক্যাপাসিটেন্স ফর্ম হয় ওই পরিবর্তনটা সে ডিটেক্ট করে সে অবজেক্ট যে সামনে এসেছে। আচ্ছা, সে কিভাবে সেটা ডিটেক্ট করে ক্যাপাসিটেন্সটা, সেটা হচ্ছে যে অবজেক্টটা আসবে সেটা একটা প্লেট হিসেবে কাজ করে, আর আরেকটা অবজেক্ট সেন্সর হেডের সামনে, ধরেন সেন্সর হেডের সামনে একটা প্লেট থাকবে, একটা প্লেট থাকবে, আর আমরা জানি কি দুইটা প্লেট থাকে ক্যাপাসিটরের মধ্যে, মাঝখানে ক্যাপাসিটেন্স ফর্ম করে। সো একটা প্লেট হচ্ছে সেন্সর হেডের সামনে, আর আরেকটা প্লেট সেটা যে বস্তুটা আসতেছে, চার্জ ক্যারিং যে বস্তুর মধ্যে চার্জ থাকবে, ওই বস্তুটা হচ্ছে ওই অবজেক্টটা হচ্ছে ওই প্রোডাক্টটা হচ্ছে একটা আরেকটা প্লেট। সো দুইটা প্লেট হিসেবে কাজ করে। তখন একটা সেন্সর হেডের সামনে একটা প্লেট আর অবজেক্ট একটা প্লেট, অবজেক্ট যত কাছাকাছি আসবে সো এর মধ্যে কি হবে, একটা ক্যাপাসিটেন্স ফর্ম করবে, মানে চেঞ্জ হবে, তাই না? সো ক্যাপাসিটেন্স চেঞ্জ হবে।
এই ক্যাপাসিটেন্সের পরিবর্তনটাই এই সেন্সর ডিটেক্ট করে। এই ক্যাপাসিটেন্সটা কিসের উপর ডিপেন্ড করে? অবজেক্টের সাইজ এবং কত দূরত্বে আছে, অবজেক্টটা আসলে কত বড় এবং কত সেন্সর হেড থেকে কত ডিস্টেন্সে আছে সেটার উপর ডিপেন্ড করে এই ক্যাপাসিটেন্সটা সে চেঞ্জ হয়। ঠিক আছে, এটা একটা নর্মাল ক্যাপাসিটরের মতো আচরণ করে। অবজেক্টের সারফেস, যে অবজেক্টটা আমরা ডিটেক্ট করব বা আমরা ডিটেকশনের জন্য ব্যবহার করা হবে, ওই অবজেক্ট বা প্রোডাক্ট যে যাই বলেন, তো ওই অবজেক্টের সারফেসটা একটা প্লেট হিসেবে কাজ করে এবং অন্য প্লেটটা হচ্ছে কি সেন্সর হেডের সামনে। সেন্সর যে হেডটা আছে, মাথাটা আছে সেন্সরের, ওইটা হচ্ছে আরেকটা প্লেট হিসেবে কাজ করে। আমরা যদি ডান পাশের নিচের এই চিত্রটা দেখি, সেটা হচ্ছে একটা ক্যাপাসিটরের চিত্র, তাই না? তো এখানে দুইটা প্লেট, একটা প্লেট হচ্ছে সেন্সর হেড এবং অন্য প্লেটটা হচ্ছে যে অবজেক্টটা আমরা ডিটেক্ট করতে চাই ওই অবজেক্ট। ঠিক আছে, মাঝখানে ক্যাপাসিটেন্স ফর্ম করে। আচ্ছা, এর অপারেশনটা আমরা যদি দেখি, এর মধ্যে হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর থাকে। এই সেন্সরের মধ্যে হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর থাকে। ওকে, সো এটা কি করে? অসিলেশন করে, অসিলেশন করে, তাই না? অসিলেশন জেনারেট করে। অসিলেটর ক্রিয়েটস ম্যাগনেটিক ফিল্ড। অসিলেটর কি করে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, তাই না? সো ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি করে। এই অসিলেটরটা কি করে? এর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি করে। ঠিক আছে, যখন কোনো একটা অবজেক্ট এই ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করবে, ঠিক আছে, এই অসিলেটরটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি করছে। সো এই ফিল্ডের মধ্যে যখন কোনো একটা অবজেক্ট চলে আসবে, তখন এর ক্যাপাসিটেন্স চেঞ্জ হয়। ঠিক আছে, এর ক্যাপাসিটেন্স চেঞ্জ হয়, এটা হচ্ছে ক্যাপাসিটরের ধর্ম। একই সেম প্রিন্সিপাল ব্যবহার করেই ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সর তৈরি করা হয়। সো এখানে অসিলেটরের মাধ্যমে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি করা হয় যখন কোনো একটা টার্গেট বা অবজেক্ট বা প্রোডাক্ট যখন কাছাকাছি আসবে, এই ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের মধ্যেই চলে আসবে, তখন এদের মধ্যে ক্যাপাসিটেন্স ফর্ম হয়, ক্যাপাসিটেন্সের একটা চেঞ্জ হয়। ঠিক আছে, when reach certain amplitude output state চেঞ্জেস। যখন এই যে দেখেন কোন একটা টার্গেট সামনে আগাচ্ছে, আগাচ্ছে 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 আগাচ্ছে, যখন এই এই পর্যায়ে চলে আসছে, মোটামুটি একটা চেঞ্জ চলে আসছে। ওকে, সো এই চেঞ্জটা দেখেন চলে আসলে সে কি করে? আউটপুট স্টেটটাকে সে চেঞ্জ করে দেয়, অর্থাৎ আউটপুটটাকে সে 24 ভোল্ট আউটপুট পিনে, আউটপুট ওয়্যারে 24 ভোল্ট সে দিয়ে দেয়। এটা হচ্ছে একটা সার্টেন একটা থ্রেশহোল্ড লেভেল। সো একটা সার্টেন অ্যামপ্লিটিউড, এটা আসলে এর মধ্যে যে ইন্টারনাল এসিক ব্যবহার করা হয়, অ্যালগরিদম আছে ওই আইসি, ওই সার্কিটের, সে কতটুকু ওয়েভ শেপ চেঞ্জ হইলে, অ্যামপ্লিটিউড চেঞ্জ হইলে সে আউটপুট ডিটেকশন দিবে। এখানেও তো দিতে পারতো, তাই না? বাট এখানেই দিয়ে দিয়েছে, কারণ কি? সে এখানেই মানে বুঝে ফেলেছে যে না, কোনো একটা অবজেক্ট চলে এসেছে সেন্সরের হেডের সামনে। ঠিক আছে, সো এই চেঞ্জটা দেখি সে একটা অন সিগন্যাল দিয়ে দেয়। এই যে দেখেন, এটুক পর্যন্ত অফ, বাট এইটুক এসে চেঞ্জ হয়েছে, এই চেঞ্জটা দেখে সে একটা অন সিগন্যাল দিয়ে দেয়, অর্থাৎ কোনো একটা অবজেক্ট ডিটেক্ট হয়েছে। ঠিক আছে, এর সেন্সিটিভিটি অ্যাডজাস্ট করা যায়। এখানে দেখেন যে নব আছে, না নব আছে, এটাতে যদি এই সেন্সরটাতে নব নাই, আমি যদি আরো কিছু সেন্সর দেখি, এটাতেও নব নাই, সব সেন্সরে থাকে না অ্যাকচুয়ালি। আরেকটা আছে আমার কাছে, সো ওইটা তো ওই সেন্সিটিভিটি অ্যাডজাস্টমেন্ট নাই, এগুলা আচ্ছা আরেকটা আছে আমি দেখতে পাচ্ছি, ওইটাতে মেবি আছে। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্ট করার জন্য একটা, এই যে দেখেন একটা স্ক্রু টাইপ কিছু একটা আছে, এটা চেঞ্জ করে করে এর সেন্সিটিভিটি অ্যাডজাস্ট করা যায়। ওকে, ঠিক আছে, এই যে দেখেন এখানে একটা নব আছে, এখানে আমরা চিত্রে যেটা দেখি, নবটা ঘুরাই ঘুরাই সেন্সিটিভিটিটা অ্যাডজাস্ট করা যায়। আপনি আমরা চাই যে না, আমরা যখন সেন্সিটিভিটিটা ঘুরাবো, ডিসটেন্স আরেকটু কমে যাবে। এখানে এসে সাপোজ আমরা ঘুরায় ঘুরায় এখানে এসে এই পজিশনে আসলে যেন
অবজেক্টটা ডিটেক্ট করে, ঠিক আছে? সো এই জন্য সে কি করবে, এইটুকু অংশ সে করবে না, অর্থাৎ ডিস্টেন্স কিন্তু কমে গেল, সেন্সিং ডিস্টেন্স কমে গেল, তাই না? সেন্সিং ডিস্টেন্স কমে গেল, এইটুক পর্যন্ত সে আর ডিটেকশন করতে পারবে না, কারণ এইটুকু আমরা ইগনোর করেছি, ঠিক আছে? ঘুরায় ঘুরায় ইগনোর করেছি, সো এইটুক সে ডিটেকশন করতে পারবে না, ঠিক আছে? সো আমরা এই পজিশনে আসলে যাতে ডিটেক্ট করতে পারে। ওকে, সো এই যখন আমরা নবটা ঘুরাবো তখন হচ্ছে এই অ্যামপ্লিচিউডটা কোন পজিশনে আসলে সে অবজেক্টটা ডিটেক্ট করবে সেটা আসলে নির্ধারণ করে, ঠিক আছে? সো তখন এটা অফ অফ এইটুক পজিশন পর্যন্ত অফই থাকবে, এখানে এসে তখন অন হবে, ঠিক আছে? এই আউটপুটটা। ওকে, অপারেশনটা ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সর। ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সরের ক্ষেত্রে কি হইতো, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতো, ওই ফিল্ডের মধ্যে যখন কোনো মেটালিক অবজেক্ট আসতো তখন সে একটা ডিটেকশন দিত, এর ফিল্ডটা দুর্বল হয়ে যেত, ফলে এর সেন্সিং সার্কিট একটা ডিটেকশন দিত যে না, কোনো একটা মেটালিক অবজেক্ট চলে এসেছে, তুমি আউটপুটে সিগন্যাল দিয়ে দাও। আর ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সরের ক্ষেত্রে কি হয়, একটা অসিলেটর থাকে, এটা কি করে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি করে, এই ফিল্ডের মধ্যে যখন কোনো একটা অবজেক্ট আসে সে কি করে, ক্যাপাসিটেন্সের চেঞ্জ হয়, এই যে ক্যাপাসিটেন্সের চেঞ্জ হয়, এই ক্যাপাসিটেন্সের চেঞ্জ হলে সে এটাকে ডিটেক্ট করতে পারে তখন যে কোনো একটা কিছু অবজেক্ট এই সেন্সরের সামনে চলে এসেছে, ঠিক আছে? মেজারমেন্ট এন্ড ডিসপ্লেসমেন্ট সেন্সর, মেজারমেন্ট এন্ড ডিসপ্লেসমেন্ট সেন্সর। ওকে, মেজারমেন্ট এবং ডিসপ্লেসমেন্ট নাম শুনে বুঝতে পারছেন যে কোনো কিছু সে মেজারমেন্ট করে কোনো কিছু ডিসপ্লেস হয়েছে কিনা সেটা সে ডিটেক্ট করতে পারে। মেজারমেন্ট ডিসপ্লেসমেন্ট সেন্সর অনেক বেশি ইউজ হয়, কোথায় ইউজ হয়, যখন কোনো হাই কোয়ালিটি হাই সফিস্টিকেটেড সিস্টেম, প্রোডাকশন সিস্টেম থাকে, সো ওইসব জায়গায় এই মেজারমেন্ট ডিসপ্লেসমেন্ট সেন্সরগুলো ইউজ করা হয়, ঠিক আছে? এই ভিশন এবং মেজারমেন্ট সেন্সরগুলা ছাড়া আসলে কোনো সফিস্টিকেটেড প্রোডাকশন, কোনো হাই স্পিডে প্রোডাকশন আসলে অসম্ভব। কারণ কি? ধরুন কোনো অনেক হাই স্পিডে কোনো কিছু ঘুরতেছে। সো এটা খুব দ্রুত মেজারমেন্ট করতে হবে, কোনো কিছু ডিটেকশন করতে হবে, কোনো কিছু ভিশন করতে হবে, দেখতে হবে। সো এই জিনিসগুলা আসলে এই হাই কোয়ালিটি, কারণ কি? তখন হচ্ছে যখন কোনো হাই স্পিডে কোনো প্রোডাক্ট তৈরি করা হয়, সো সেই ক্ষেত্রে প্রিসিশন, কোয়ালিটি খুব গুরুত্বপূর্ণ, কতটুকু ডিসপ্লেসমেন্ট, সো এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। সো ওইসব ক্ষেত্রে আমরা এই সেন্সরগুলো ছাড়া আসলে এরকম হাই সফিস্টিকেটেড কোনো সিস্টেমে প্রোডাকশন করতে পারবো না। সো ওইসব যেসব দেখবেন যে খুব হাই টেকনোলজি মেশিন, দেখবেন যে বিভিন্ন টাইপের সেন্সর আছে, অনেক বেশি সেন্সর সম্বলিত ওই মেশিনগুলা, ওই প্রোডাকশন প্ল্যান্টগুলা, ওখানে ভিশন সেন্সর, মেজারমেন্ট সেন্সর, ডিসপ্লেসমেন্ট সেন্সর, অনেক রকম সেন্সর থাকে। কোয়ালিটি কন্ট্রোল এবং প্রিসাইজ পজিশনিং এর জন্য ব্যবহার করা হয়। কোনো কিছু ধরেন গ্লাস কাটিং হবে, কোয়ালিটি পারফেক্ট পজিশনে কাটতে হবে, নাইলে কিন্তু ডিসপ্লেসমেন্ট হয়ে গেলে কিন্তু ঠিকমতো ফিটিং হবে না। কোনো কিছু প্রিসাইজ পজিশনিং, ধরেন কোনো কিছু আপনি পজিশনিং করবেন, এটা পারফেক্টলি গ্লাস পজিশনিং করবেন, যদি পারফেক্টলি পজিশনিং না হয়, আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করবেন, একটু 19-20 হলে গ্লাস ভেঙে যাবে, তাই না? সো এইসব ক্ষেত্রে খুবই প্রিসাইসলি এগুলা আমাদেরকে ক্যালকুলেট করতে হয়, যে জন্য এই সেন্সরগুলো ব্যবহার করা হয়। এখন আমরা যদি কিছু অ্যাপ্লিকেশন দেখি, দেখবেন যে এই খুবই সিম্পল, যেমন দরজার যে গ্যাপ আছে, এই যে দেখেন একটা সেন্সর একটা লাইট ফেলে দিছে, এই গ্যাপটুকু পরিমাণ সে এই লাইট কাট করবে, ফলে আমি এর ডিসটেন্সটা বুঝতে পারবো যে আসলে এর ডোরের গ্যাপটা কতটুকু, কত মিলিমিটার, ঠিক আছে? এভাবে আমরা এই সেন্সরের মাধ্যমে গ্যাপটা করতে পারি, মেজারমেন্ট করতে পারি। ওয়াইফারের থিকনেস কত মিলিমিটার, এই দুইটা সেন্সরের মাধ্যমে রিসিভ ট্রান্সমিটার আছে, ইউনিট আছে, দুইটা ইউনিট। তো এর মাধ্যমে হচ্ছে আমরা এর থিকনেসটা মেজারমেন্ট করতে পারি। রোবোটিক আর্মের প্রিসাইজ পজিশনিং, রোবোটিক আর্ম ধরেন প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি মুভমেন্ট হয়, সো এক জায়গা থেকে অন্য জায়গায় যে মুভমেন্ট হচ্ছে সেন্সর সেটা ডিটেক্ট করে। সো এই প্রিসাইসলি পজিশন, ঠিক মতো ঠিক পজিশনে এসে আর্মটা দাঁড়াইছে কিনা, কোনো একটা প্রোডাক্ট সে পিক করবে, যদি একটু 19-20 হয় তাহলে কিন্তু পারফেক্টলি ধরতে পারবে না, ঠিক আছে? সো এইজন্য পারফেক্ট পজিশনে এসেছে কিনা আর্মটা, সো ওইটা সে ডিটেক্ট করতে পারে, পারফেক্ট পজিশনিং।
রোবোটিক আর্মের। দেন হচ্ছে গ্লাসের পজিশনিং করতে পারে। গ্লাসের ধরেন এই যে বিভিন্ন জায়গায় সেন্সরগুলো বসানো আছে, গ্লাস পারফেক্ট জায়গায় পজিশনিং হয়েছে কিনা, সেম ডিসটেন্সে সবকিছু পজিশনিং হয়েছে কিনা। সো এটা সে মেজারমেন্ট করতে পারে। তা না হলে কিন্তু 19-20 হলে গ্লাস ভেঙে যাবে। ক্র্যাঙ্কশ্যাফট, ইঞ্জিনের ভেতরে যে ক্র্যাঙ্কশ্যাফট থাকে, ওই শ্যাফটের যে ডায়ামিটার আছে, ওইটার মেজারমেন্ট করার জন্য এই সেন্সরগুলো বসানো হয়েছে। সো এগুলা এর ডায়ামিটার গুলো মেজারমেন্ট করতে পারে। পিস্টনের থিকনেস মেজারমেন্ট করতে পারে। কোন একটা পিস্টন ধরেন, পিস্টনের যে থিকনেস আছে সেটা সে মেজারমেন্ট করতে পারে। ঠিক আছে? এই যে দেখেন ২ সাইডে ২ টা সেন্সর আছে। এখানে মাঝখানের এই ডিসটেন্সটা সে মেজারমেন্ট করে বলে দিতে পারে যে এর থিকনেসটা আসলে কত। পিসিবির স্ট্যাক ডিটেকশন, পিসিবি ম্যানুফ্যাকচারিং যে ফ্যাক্টরি বা প্ল্যান্ট আছে, সো ওখানে দেখেন যে পিসিবি আসতেছে, প্রিন্টেড সার্কিট বোর্ড একটার পর একটা আসতেছে, বাট এখানে কিন্তু একটার উপর ২টা চলে আসছে। সো এখানে সেন্সর তখন এই ডিসটেন্সটা মেজারমেন্ট করে বলে দিতে পারে যে না, এখানে স্ট্যাক, এখানে পিসিবি স্ট্যাক ২টা চলে এসেছে, ২টা পিসিবি এক বোর্ড একটার উপর একটা চলে এসেছে। সো সিগন্যাল দেয়, সো আমরা এখান থেকে আলাদা করে ফেলতে পারি। সারফেসের বক্রতা, কোনো একটা সারফেস ধরেন একটা দরজা পরিমাপ করা, দরজা যদি পারফেক্টলি না হয় তাহলে কি হবে, বাইরে থেকে দেখা যাবে, চুর ঢুকবে, অনেক কিছুই হইতে পারে। তো সেই ক্ষেত্রে এর বক্রতা, পারফেক্ট পজিশনে আমরা এই সেন্সরগুলো বসাবো, কোন পজিশনে বক্রতা আছে এর ডিসটেন্সটা দেখে আমরা বুঝতে পারবো। এখানে ধরেন 5 মিলিমিটার, এখানে ধরেন 5 মিলিমিটার আছে, বাট এখানে 3 মিলিমিটার, তার মানে এখানে আমরা বুঝতে পারবো যে এই অংশটুকু বেঁকে গিয়েছে। ঠিক আছে? সো কোনো সারফেসের বক্রতা আমরা পরিমাপ করতে পারি। কোনো সেমিকন্ডাক্টরের প্রোফাইল আমরা চেক করতে পারি। ধরেন কোনো একটা সেমিকন্ডাক্টর যাচ্ছে, এখানে কোনো আইসি বসবে। আইসির পিনগুলা, পাগুলা খুবই ছোট, ছোট থাকে, তাই না? সো যদি একটু 19-20 হয় তাহলে কিন্তু পাগুলা বসবে না, তাই না? সো এই যে ঠিকঠাক মতো আইসির ইয়াগুলা, কম্পোনেন্ট গুলা ঠিক মতো যাচ্ছে কিনা, পারফেক্ট পজিশনে, যে দেখেন একটা মোটা একটা রে ফেলানো হয়েছে, সো ওই রের মধ্যে আছে কিনা, যদি বাইরে চলে যায় এই কম্পোনেন্ট গুলা, গ্লাসের সারফেসটা আসলে কি পরিমাণ পারফেক্টলি আছে কিনা, কোনো সারফেসের উপরে নিচে চলে গিয়েছে কিনা, ওকে, সোজা আছে কিনা, সবকিছু এই সারফেস মেজারমেন্ট করার জন্য ব্যবহার করা হয় গ্লাসের। ঠিক আছে? আচ্ছা, সো এইসব ক্ষেত্রে আমরা এই সেন্সরগুলো আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? সো আমরা মোটামুটি আমাদের সেন্সরের শেষ। সো এইটুকু তো বুঝা গেছে না? সেন্সর, প্রক্সিমিটি সেন্সর। সো আজকে আমরা মোটামুটি প্রক্সিমিটি সেন্সর নিয়ে আলোচনা করেছি। এখন আমরা কিছু জিনিস দেখব, যেটা হচ্ছে রিলে। ইলেকট্রোম্যাগনেটিক রিলে, এটা ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ব্যবহার হয়। এর সাথে আপনাদের পরিচিত হওয়া দরকার। পিএলসি তো আমরা সেটা ব্যবহার করি অনেক বেশি, কোনো আউটপুটকে কন্ট্রোল করার জন্য, আউটপুটকে ড্রাইভ করার জন্য রিলে ব্যবহার করা হয়। আর নরমালি আমরা রিলের মাধ্যমে আউটপুটগুলা ড্রাইভ করি, তাইলে কি হয়, মোটামুটি বিএলসির আউটপুট পিনগুলো সেফ থাকে। ঠিক আছে? ধরেন রিলের মধ্যে পিএলসির আউটপুটে 24 ভোল্ট দেয়, বাট আমি 220 ভোল্টের একটা মোটর চালাতে চাই, তাইলে আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে, আমি তো 220 ভোল্টের মোটর পিএলসির আউটপুটে কানেক্ট করতে পারবো না, তাই না? কারণ এটা 24 ভোল্ট দেয়। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা একটা রিলে লাগাইতে পারি, 24 ভোল্ট ডিসির একটা রিলে। যখন রিলের আউটপুটটা অন, পিএলসির আউটপুটে 24 ভোল্ট যাবে, তখন আসলে রিলেটা অন হবে। ওই রিলের কন্টাক্ট দিয়ে আমরা 220 ভোল্টের কোনো এসি মোটরকে চালাবো। সো এইজন্য রিলে দিয়ে আমরা অনেক কাজ করা যায়। অনেক বেশি ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়। এমন কোনো প্যানেল বোর্ড বা কোনো কিছু পাবেন না যেখানে রিলে নাই। সো এই রিলের কনস্ট্রাকশন এবং এর অপারেশন অ্যাপ্লিকেশন গুলো একটু আমরা দেখে নিব। সো হোয়াট ইজ রিলে? রিলে সম্পর্কে আসলে নতুন করে বলার কিছুই নাই। আই থিংক সো আপনারা এটার সাথে পরিচিত। রিলে কি, কিভাবে কাজ করে আপনারা জানেন। তারপরেও একদম নতুনদের জন্য আমরা আরেকবার একটু আলোচনা করে নিচ্ছি। এটা হচ্ছে ইলেকট্রিক্যালি অপারেটেড সুইচ। আমরা বাসা-বাড়িতে যে সুইচগুলা, যে লাইট, ফ্যান এগুলা অন করি, সো এগুলা কি? এগুলা হচ্ছে আ উম এগুলা হচ্ছে আ মেকানিক্যাল সুইচ না? আমরা হাতে এটা অন অফ করি। বাট এই রিলেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সুইচ। এটা সেম সুইচ, ইলেকট্রিক্যাল। এর কয়েলে যখন আমি ভোল্টেজ দিব, তখন এই সুইচের কন্টাক্ট চেঞ্জ হবে। ঠিক আছে? এজন্য একে ইলেকট্রিক্যালি অপারেটেড সুইচ বলে। এর রিলে কয়েল কনভার্টস ম্যাগনেটিক ফিল্ড ইনটু মেকানিক্যাল ফোর্স। এর মধ্যে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এর কয়েলে ভোল্টেজ দিলে। যখন আমরা কয়েলে ভোল্টেজ দিব, হুম?
আহ, তখন আসলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় কয়েলে, তাই না? আমরা জানি যে কোনো রকম কয়েলেই ভোল্টেজ দিলে কয়েলে ফিল্ড তৈরি হয়। আমরা একটু আগে ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সরও দেখলাম যে কয়েল থাকে সেন্সর হেডের সামনে, এখানে ভোল্টেজ দিলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এখানেও সেম, আমরা কয়েলে রিলের কয়েলে ভোল্টেজ দিব, ভোল্টেজ দিলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ওই ম্যাগনেটিক ফিল্ড আসলে মেকানিক্যাল ফোর্সে রূপান্তর হয়। সেটা কিভাবে হয় এখন আমরা দেখব। রিলের মধ্যে যে কয়েলে যে ভোল্টেজ সোর্সটা দেওয়া হয়, ধরেন এটা 24 ভোল্টের যদি একটা রিলে হয়, 24 ভোল্ট থাকবে এর কয়েলের ভোল্টেজ সোর্স। আর কন্টাক্ট ভোল্টেজ সোর্স কুড বি ডিফারেন্ট, যেটা হচ্ছে আমরা যে এই কন্টাক্ট দিয়ে যে ভোল্টেজ আমরা পাস করব সেটা ডিফারেন্ট হইতে পারে। যেমন 220 ভোল্টের হইতে পারে। এই কয়েলের ভোল্টেজটা ডিসি 24 ভোল্টের ধরেন, আর যে আমরা কন্টাক্ট, ওই কন্টাক্ট দিয়ে 220 ভোল্টের কোনো একটা মোটরকে আমরা ড্রাইভ করব। সো দুইটার ভোল্টেজ ডিফারেন্ট হইতে পারে। ঠিক আছে, এই জন্যই দুইটা ডিফারেন্ট ভোল্টেজের হ্যান্ডেল করা যাতে আমরা করতে পারি, এই জন্যই রিলে ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, এখানে একটা রিলের মধ্যে 3টা 4টা 5টা এরকম সেট অফ কন্টাক্ট থাকে। সো একটা 2টা 3টা আলাদা আলাদা কন্টাক্ট থাকে, কন্টাক্ট সেট থাকে, অ্যাকচুয়ালি এনওএনসি সেট থাকে। তো একটা তার মানে আমরা কি একের অধিক লোড আমরা এই কন্টাক্ট গুলা দিয়ে অপারেট করতে পারি। ধরেন 3টা কন্টাক্ট যদি থাকে, 3টা লোড আমরা চালাইতে পারি আলাদা আলাদা। ধরেন 3টা মোটর আমি চালাবো একটা সিঙ্গেল ভোল্টেজের মাধ্যমে। আমি চাই যে একটা ভোল্টেজ যখন এর কয়েলে ভোল্টেজ দেওয়া হবে, 3 জায়গায় 3টা মোটর আছে, 3টা মোটর যেন একসাথে চালু হয়। তাহলে কি করতে হবে, আমরা এই একটা রিলের 3টা কন্টাক্ট দিয়ে 3টা আলাদা আলাদা মোটর আমরা কানেক্ট করে ফেলতে পারি খুব ইজিলি। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি একটু দেখি, এই যে আমি একটা বাটন প্রেস করে 24 ভোল্ট রিলের কয়েলে দিব, সে কি করবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ফলে সে তার এখানে কন্টাক্টটাকে, এখানে একটা মেটালিক আর্মেচার থাকে, এটাকে টান দিবে। টান দিলে কি হবে, এর কন্টাক্ট চেঞ্জ হয়, ফলে এই সার্কিটটা ক্লোজ হবে। এখন কিন্তু এই এসি সার্কিটটা অফ আছে, মোটর সার্কিটটা। যখন আমি এটা ভোল্টেজ দিব, এটা টান দিবে, ফলে এই এসি ভোল্টেজটা এখানে এসে এই মোটরের এই প্রান্তে চলে আসে, আর এই পাশে নিউট্রাল থাকে। সো ফলে মোটরটা ঘুরতে থাকে। ঠিক আছে, কাজ করে। আমরা যদি আরেকবার একটু দেখে নিই, যখন আমি ভোল্টেজ দিব, 24 ভোল্ট রিলের কয়েলে যাবে, ফলে এটা মেটালটাকে টান দিবে, ফলে সার্কিট ক্লোজ হয়, এনও থেকে এনসি হয়, ক্লোজ হয়, ফলে মোটর চলতে থাকে। ঠিক আছে, এরকম 3টা কন্টাক্ট থাকে, 5টা কন্টাক্টও থাকতে পারে। সো আমি 5টা আলাদা আলাদা মোটর ওই 5টা কন্টাক্টের মাধ্যমে এভাবে একটা সিঙ্গেল ভোল্টেজের মাধ্যমে আমি চালাতে পারি। ওকে, পিএলসি, কাউন্টার, টাইমার, টেম্পারেচার কন্ট্রোলার, এগুলোর সাথে আপনারা অনেকেই পরিচিত। এগুলো আমরা দেখবো সামনে, কাউন্টার, টাইমার, টেম্পারেচার কন্ট্রোলার। ওকে, সো এই জিনিসগুলা, এই যে ইন্ডাস্ট্রিয়াল যে কন্ট্রোলার কাজ করে আমরা জানি। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো এটা হচ্ছে 24 ভোল্টে এগুলা কাজ করে, তাই না? সো বিভিন্ন রকম কন্ট্রোলার গুলা, পিএলসি কন্ট্রোলার গুলা 24 ভোল্টে কাজ করে। আচ্ছা, কন্ট্রোলার আউটপুট সিগন্যাল কানেক্টেড টু হাই ভোল্টেজ। এই কন্ট্রোলার গুলা নরমালি পিএলসি তেও কিন্তু 200 ভোল্টের 400 ভোল্টের মোটর গুলো অপারেট করে, তাই না? সো এই কন্ট্রোলার গুলার মাধ্যমে হাই লোড, কন্ট্রোলার গুলা কি কোনো কিছু শুধুমাত্র কন্ট্রোল করে, কখন আপনি এটাকে অন রাখবেন, কখন অফ রাখবেন। সো এই ডিসিশন গুলো আমরা কন্ট্রোলারের মাধ্যমে নিই। বাট এটাকে মানে ড্রাইভ করার জন্য ভোল্টেজ কন্ট্রোলার সাপ্লাই করে না। সো এই কন্ট্রোলার গুলা নরমালি 400 ভোল্টের, 220 ভোল্টের। সো এই জিনিস, এই ডিভাইস গুলাকে সে অপারেট করে। ঠিক আছে, কিভাবে করে, এই হাই লোড গুলা সাধারণত এই যে দেখেন মোটর, হাই পাম্প, হাই কারেন্ট ক্যাপাসিটির মোটর পাম্প গুলো এই কন্ট্রোলারের মধ্যে কানেক্টেড থাকে। সো এটা কিভাবে থাকে, আমরা রিলের মাধ্যমে এটাকে কানেক্ট করি। ঠিক আছে, আচ্ছা, যখন আমাদের কোনো 220 ভোল্টের একটা এসি মোটরকে চালানো দরকার হয় 24 ভোল্ট ডিসি সোর্সের মাধ্যমে, তখন এই ইলেকট্রোমেকানিক্যাল রিলে ছাড়া কোনোভাবেই পসিবল না। ঠিক আছে, আমরা দেখেন রিলে জানি 24 ভোল্ট দেয়। সো এই 24 ভোল্ট মাধ্যমে আমরা কি করব, এই মোটরটাকে চালাবো। তাহলে কি করতে হবে, যে দেখেন মাঝখানে
এই রিলে ইউনিটটা যুক্ত করা হয়েছে। পিএলসি কোনো কিছুকে অন করার, পাম্পটাকে অন করার জন্য ধরেন একটা ল্যাডার প্রোগ্রামে আপনি স্টার্ট বাটন প্রেস করলে পাম্পটা যেন অন হয়, আমরা একটা সিগন্যাল পাবো। সো আউটপুটে ওই ভোল্টেজ পাওয়া যাবে, 24 ভোল্ট তখন পাওয়া যাবে। বাটন প্রেস করলে 24 ভোল্টটা রিলের কয়েলে চলে যাবে। রিলের কয়েলে গেলে তখন রিলের কয়েলটা এনার্জাইজড হবে। রিলের কয়েলটা এনার্জাইজড হবে, ফলে কন্টাক্ট চেঞ্জ হবে। ঠিক আছে? কন্টাক্ট চেঞ্জ হইলে এই রিলে কয়েলের যে কন্টাক্ট আছে, কন্টাক্টের মাধ্যমে আমি ধরেন এটা যদি 220 ভোল্টের কোনো মোটর পাম্প হয়, সো আমরা 220 ভোল্টের লাইন আমি এটা দিয়ে পাস করাইয়া মোটরটাকে চালু করব। ঠিক আছে? এই 24 ভোল্ট সিগন্যাল দিয়ে। এই পারপাসে আমরা এগুলো ব্যবহার করতে পারি। রিলে রিলে আসলে কি করে? রিলে আসলে কন্ট্রোল সার্কিট থেকে লোড সার্কিটকে আলাদা করে। আমরা একটু আগে দেখলাম যে কন্ট্রোল সার্কিট হচ্ছে কয়েলে ভোল্টেজ যে 24 ভোল্ট দেওয়া হয় সেটা হচ্ছে কন্ট্রোল সার্কিট। আর এর যে লোড সার্কিট সেটা হচ্ছে কন্টাক্ট এনওএনসি যে সিস্টেম মানে ইয়েটা ফরম্যাটটা থাকে ওটা হচ্ছে এর লোড সার্কিট। ঠিক আছে? ভোল্টেজের মাধ্যমে আমরা একের অধিক লোড অন করতে পারি। কারণ কি? আ একটা সিঙ্গেল ভোল্টেজ আমরা যদি বলি, বিশেষ করে আ ধরেন এর কয়েলে একটা সিঙ্গেল ভোল্টেজ দিলাম। এর মধ্যে ৩ টা সেট অফ কন্টাক্ট যদি থাকে, ৩ টা আলাদা, আলাদা লোড আমরা কন্ট্রোল করতে পারি। যখন কোনো সেফটি ইস্যু চলে আসে, সে কি করে? আ সার্কিটটাকে রিলে আইসোলেট করে দেয়। ধরেন কোনো একটা সেফটির কোনো একটা ইস্যু চলে আসলো, তখন সে কি করে? কন্ট্রোল সার্কিট থেকে লোড সার্কিটটাকে আলাদা করে দেয়। ঠিক আছে? রিলের মাধ্যমে আমরা আলাদা করে ফেলতে পারি। যেহেতু ২ টা আলাদা, আলাদা সোর্সের মাধ্যমে এখানে এটা মানে অপারেট হয়। বিভিন্ন রকম এন্ড ফাংশন, অর ফাংশন, এন্ড, নট ফাংশন এই জিনিসগুলো আমরা এগুলা করতে পারি। ঠিক আছে? এন্ড এন্ড গেটের ট্রুথ টেবিল কি? 1 0 0 তে 0, 0 1 এ 0, 1 0 তে 0, 1 1 এ 1 ঠিক আছে? সো এই যে ট্রুথ টেবিল গুলা এগুলা কিন্তু আমরা রিলের মাধ্যমে আমরা এই লজিক গুলা আমরা ইয়া করতে পারি। ২ টা সুইচ আপনি রিলেতে কানেক্ট করবেন। যখন একটা সুইচ প্রেস করবেন আউটপুট অন হবে না। সিরিজে কানেক্ট করবেন ২ টা সুইচ। যখন ২ টা সুইচ একসাথে প্রেস করবেন, ওকে? সো একই সাথে যখন প্রেস করবেন তখন পাওয়ার রিলের কয়েলে যাবে। তখনই শুধুমাত্র রিলেটা অন হবে। ঠিক আছে? এরকম এন্ড ফাংশন, অর ফাংশন, নট ফাংশন এগুলো আমরা তৈরি করতে পারি। ইন্টারলক সার্কিট তৈরি করা যায়। ইন্টারলক সার্কিট মানে কি? ধরেন একটা সার্কিটের সাথে আরেকটা সার্কিটের লিংক করে দেওয়া যায়। এগুলো রিলের মাধ্যমে আমরা করতে পারি। ধরেন কোনো একটা লাইট অন হইলে যেন ফ্যানটাও অন হয় একই সাথে। ঠিক আছে? সো একটা লাইট মানে একটার সাথে আরেকটা রিলেটেড। ফ্যান অফ হইলে যেন লাইটটা অফ হয়ে যায়। সো আমরা কি করতে পারি? ইন্টারলক করে দিতে পারি। একটার সাথে আরেকটা ইয়া করে দিতে পারি। কিভাবে? একটাতে আমরা ভোল্টেজ দিলাম, ধরেন সুইচ কন্ট্রোল করলাম। ঠিক আছে? সো এভাবে ইন্টারলক সার্কিট তৈরি করা যায়। ওকে। সো রিলের কনস্ট্রাকশনটা আমরা যদি দেখি, রিলে আসলে কি মানে কি পার্ট নিয়ে রিলে আপনারা অনেকেই পরিচিত। আমরা যদি আপনাদেরকে একটা রিলে দেখাতে পারবো, আমাদের এখানে অনেক রিলে আছে। ইলেক্ট্রোমেকানিক্যাল রিলে বলে এটাকে। আচ্ছা, এখানে আয়রন কোর থাকে ভেতরে। এই যে দেখেন ডানছেন, এখানে আয়রন কোর আছে। এই আয়রন কোরের চতুর্দিকে আম কয়েল থাকে, পেঁচানো থাকে। এই যে দেখেন কয়েল পেঁচানো আছে। আয়রন কোরের চতুর্দিকে কয়েল পেঁচানো আছে। এতে ২ টা পার্ট থাকে। একটা হচ্ছে আম এ স্টেশনারি পার্ট যেটাকে ইয়োক বলে। স্টেশনারি পার্ট যেটা, এটা হচ্ছে এই কোরের সাথে যে দেখেন এইটুকু অংশ, এটুকুকে স্টেশনারি পার্ট বলে, বা ইয়োক বলে। আর এটা হচ্ছে আ রোটেটিং পার্ট বা আর্মেচার। মুভার বা আর্মেচার বলি। এই যে দেখেন আর্মেচার বলি। এটা হচ্ছে স্টেশনারি, এক জায়গায় স্টিল থাকবে। বাট এটা হচ্ছে সামনে পিছনে খেলবে। সামনে পিছে আপ ডাউন করবে। এটাকে আর্মেচার বলে। আর্মেচার মেকানিক্যালি লিংক করা থাকে এই মুভেবল কন্ট্যাক্টটা, হুম? কন্ট্যাক্টটা, মানে এটা হচ্ছে কমন, এটা হচ্ছে এনসি, এটা হচ্ছে এনও। এই কমনের সাথে সে মেকানিক্যালি লিংক করা থাকে। যখন এটা মুভ করবে এর কন্ট্যাক্ট দ্বয় চেঞ্জ হবে।
ঠিক আছে? যখন আমি কয়েলে ভোল্টেজ দিব, এই যে ২ টা কয়েলের ২ প্রান্তে আমি ধরেন এটা ২৪ ভোল্টের একটা কয়েল, ২৪ ভোল্ট আমি দিব, তখন এটা কি হবে? আ এনার্জাইজড হবে অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। কোথায় তৈরি করবে? এই যে দেখেন, এই যে অ্যারো চিহ্ন দিয়ে ম্যাগনেটিক ফিল্ডটা দেখানো হইছে। সো ওইখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ম্যাগনেটিক ফিল্ড মানে কি? চুম্বকত্ব, তাই না? সো ওই চুম্বকত্ব তৈরি হলে কি হবে? ইলেক্ট্রোম্যাগনেট তৈরি হবে। ফলে সে এটাকে টান দিবে। এই আর্মেচারটাকে তার কাছে নিয়ে আসবে, টেনে নিয়ে আসবে। এটা যদি এদিকে নিয়ে আসে তাহলে এটা উপরে উঠে যাবে। তার মানে এই এনসি কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে আর এটা এনো কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে? ওকে? সো এইভাবে এটা কাজ করে। যখন আমি ভোল্টেজ দিব, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ফলে এটাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। ফলে এর কনট্যাক্ট দ্বয় চেঞ্জ হয়। ঠিক আছে? যখন আমি ভোল্টেজ সরায় ফেলবো, এর কয়েল থেকে ভোল্টেজ আর থাকবে না, তখন কি হবে? এখানে আর ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড অবশিষ্ট থাকবে না। ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড যেহেতু আর থাকবে না, সেক্ষেত্রে কি হবে? এটা ছেড়ে দিবে, আবার আগের পজিশনে চলে যাবে। এখানে একটা স্প্রিং থাকে কানেক্টেড যেটা এখানে দেখানো হয়নি। সো স্প্রিংটা কি করে? এটাকে আগের পজিশনে নিয়ে আসে। ফলে কি হবে? এই যে উপরের কনট্যাক্টটা এই যে একদম অরিজিনাল পজিশনে আসবে। অরিজিনাল পজিশনে কি হচ্ছে? এই যে কমনটা এনসিটা, এই এনসিটা এনসি থেকে যাবে আর যেটা ক্লোজ হয়েছিল এটা আবার ওপেন হয়ে যাবে। এনো, এনো। ঠিক আছে? সো এইভাবে আসলে রিলে কাজ করে। রিলের ভেতরের ফাংশনালিটি। আমরা কয়েলে ভোল্টেজ দিব, এই যে দেখেন টান দেয়। ভোল্টেজ দিলে টান দিলে উপরে কনট্যাক্ট চেঞ্জ হয়। এভাবে আসলে কাজ করে এর ইন্টারনাল সার্কিট। ওকে, সো রিলের কনস্ট্রাকশনটা বুঝতে পেরেছেন আশা করি। এখন এর অপারেশনটা যদি আমরা একটু দেখি। ইলেকট্রোমেকানিক্যাল রিলে এনার্জাইজড এন্ড ডি-এনার্জাইজড ইন 5 স্টেপ। ৫ টা স্টেপে এটা এনার্জাইজড এবং ডি-এনার্জাইজড হয়। ৫ টা স্টেপগুলা কি, কি আমরা দেখি। আমরা ১ম এ এর ২৪ ভোল্ট পাওয়ার দিব। ১ম স্টেপে। 2nd স্টেপে পাওয়ার দিলে কি হবে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তাই না? সো ম্যাগনেটিক ফিল্ড আর্মেচারটাকে তার দিকে টেনে নিয়ে আসবে। একটা মেকানিক্যাল ফোর্স তৈরি করবে, তাই না? সো টেনে নিয়ে আসবে। তৈরি হলে সেই আর্মেচারটাকে তার দিকে টেনে নিয়ে আসবে। একটা মেকানিক্যাল ফোর্স তৈরি করবে, তাই না? সো টেনে নিয়ে আসবে, ফলে একটা মেকানিক্যাল ফোর্স তৈরি হয়। তাই না? যখন এটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আর্মেচারটাকে টান দিবে, তাই না? সো এটাকে টান দিলে একটা মেকানিক্যাল ফোর্স তৈরি হয় 2nd স্টেপে। 3rd যে কনট্যাক্ট আছে উপরের দিকে যে কনট্যাক্ট আমরা একটু আগে দেখেছিলাম যে কনট্যাক্টটাকে সে চেঞ্জ করে, ওপেন ক্লোজ করে। ক্লোজটাকে ওপেন করে, ওপেনটাকে ক্লোজ করে। ঠিক আছে? 4th স্টেপে কি করে? আমরা যে কনট্যাক্টের মধ্যে যদি আমরা ২২০ ভোল্টের কোনো একটা লোড সার্কিট কানেক্ট করি মোটরকে অন করার জন্য, তখন ওই ২২০ ভোল্টের সার্কিট কমপ্লিট করে। অর্থাৎ ২২০ ভোল্টের মোটরটা তখন চলতে থাকে। ঠিক আছে? অর্থাৎ ট্রান্সফার পাওয়ার টু লোড। ঠিক আছে? কনট্যাক্ট কি করে? যখন কনট্যাক্ট চেঞ্জ হবে তখন এটা লোড সার্কিটে পাওয়ার ট্রান্সফার করে। কারণ এর কনট্যাক্ট দ্বয় চেঞ্জ হয়। যখন আমরা ভোল্টেজ কয়েল থেকে সরাই ফেলবো তখন কি হবে? রিলে আবার ডি-এনার্জাইজড হয়ে যাবে। আর আগের পজিশনে চলে আসবে। কনট্যাক্ট গুলা আগের পজিশনে চলে আসবে। ঠিক আছে? তার মানে তখন মোটরটা অফ হয়ে যাবে আউটপুটের লোড সার্কিটে। ঠিক আছে? এই ৫ টা স্টেপে রিলে অপারেশনটা হয়। যখন সুইচ প্রেস করে ভোল্টেজ দিব তখন দেখেন যে কনট্যাক্ট চেঞ্জ হবে। প্রেস করে ধরে রাখলাম, কয়েলে ভোল্টেজ দেওয়া আছে, কনট্যাক্ট চেঞ্জ হয়েছে অর্থাৎ এখানে সার্কিট কমপ্লিট করে মোটরটাকে অন করে রাখতেছে। আবার ছেড়ে দিলে অফ হয়ে যায়। ঠিক আছে? এই 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 সিস্টেম এটা কাজ করে। এনসির ক্ষেত্রে সবসময় আমরা ধরেন কোনো একটা কিছু লাগায় রাখলাম, কোনো একটা অন থাকলো। যখন আমি সুইচ প্রেস করব, কয়েলে ভোল্টেজ যাবে, এই এনসিটা ওপেন হয়ে যাবে, ফলে এটা অফ হয়ে যাবে। ওকে? সো এই হচ্ছে উম রিলের অপারেশন।
সো আমাদের ব্যাচ 1 এনরোলমেন্ট শুরু হয়েছে। আমরা ভিডিওগুলা আপনারা চান অফারটা আবার অ্যাক্টিভ করার জন্য। সো আমরা ব্যাচ 1 এনরোলমেন্ট আবার শুরু করেছি। যেখানে এই যে 3 মান্থস ইন্টার্নশিপ এবং 5 মান্থস ইন্টার্নশিপের যে আমাদের কোর্স অফারটা ছিল, এটা আবার আমাদের আগের ডিসকাউন্টেড ফিতে আমরা আবার নিচ্ছি। যেটা হচ্ছে 3 মান্থস ইন্টার্নশিপ, যেখানে পিএলসি, অটোক্যাড, ইলেকট্রিক্যাল অটোমেশন ফাউন্ডেশন